আবৃত বীজ, ও আচ্ছা, মানে এদের বীজগুলো ফলের ভেতরে ঢাকা বা আবৃত অবস্থায় থাকে। একদম। তার মানে আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে ধান, গম, ভুট্টা সবই এর মধ্যে পড়ছে। আমরা প্রতিদিন যা কিছু খাই তার প্রায় সবই তো তাহলে আবৃত বীজি। একদম। আর এই গোষ্ঠীটাই উদ্ভিদ জগতে সবচেয়ে প্রভাবশালী এবং বৈচিত্র্যময়। সোর্সে দুটো দারুণ উদাহরণ আছে যা এই বৈচিত্র্যের বিশালতা বোঝাতে সাহায্য করবে। তাই নাকি? হ্যাঁ, যেমন পৃথিবীর সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ হল ভলফিয়া মাইক্রোফাইটা। এর আকার মাত্র 0.1 মিলিমিটার। কি বলছেন? 0.1 মিলিমিটার? অবিশ্বাস্য। তার মানে 1 ফোঁটা পানির মধ্যে আস্ত একটা গাছ থাকতে পারে, যার ফুলও ফোটে, ফলও হয়। এটা তো কল্পনারও বাইরে। ঠিক তাই। আর এই স্কেলের অন্য প্রান্তে আছে দীর্ঘতম উদ্ভিদ ইউক্যালিপটাস মার্জিনাটা। এটা প্রায় 500 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। 500 ফুট? মানে প্রায় 50 তলা একটা বাড়ির সমান উঁচু। হ্যাঁ, এই দুটো উদাহরণে বুঝিয়ে দেয় যে আবৃতবীজী উদ্ভিদের জগৎটা কত বিশাল। আর আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় সব গাছপালাই এই দলের সদস্য। তার মানে আমাদের চারপাশের সবুজ জগৎটা মূলতই আবৃতবীজী আর তাদের দুটো ভাগ, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী দিয়েই গড়া। তাহলে এই দুটো ভাগের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? কোথা থেকে শুরু করা যায়? সবচেয়ে ভালো হয় নামের উৎসটা দিয়েই শুরু করা। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী নামের মধ্যেই প্রথম পার্থক্যটা বলা আছে। বীজপত্র। হ্যাঁ, বীজপত্র বা কটিলেডন। বীজপত্র হল বীজের ভেতরে থাকা ভ্রূণের প্রথম পাতা, যা অঙ্কুরোদ্গমের সময় চারা গাছকে খাদ্য যোগায়। আচ্ছা, তাহলে একবীজপত্রীর বীজে একটা পাতা আর দ্বিবীজপত্রীর বীজে দুটো পাতা থাকে। এটা কি আমরা খালি চোখে দেখতে পারি? অবশ্যই পারি। একবীজপত্রীর সবচেয়ে ভালো উদাহরণ হল ধান বা ভুট্টা। এদের চারা গজানোর সময় মাটি ফুঁড়ে একটাই সরু পাতা বেরিয়ে আসে। হুম। অন্যদিকে দ্বিবীজপত্রীর সেরা উদাহরণ হল ছোলা। আমার ছোটবেলার কথা মনে আছে, আমি একটা ছোলা পানিতে ভিজিয়ে রেখে অবাক হয়ে দেখতাম কিভাবে ওটা ফুলে উঠে দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়। ও আচ্ছা। তখন তো আর বুঝিনি যে আমি আসলে দ্বিবীজপত্রী উদ্ভিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা নিজের হাতে দেখছি। বাহ, দারুণ উদাহরণ। তার মানে ছোলা বা মটরের যে দুটো ডাল আমরা দেখি, সেগুলোই আসলে দুটো বীজপত্র। আমের আঁটি থেকেও তো দুটো বেশ মাংসল পাতা একসাথে বের হয়। ওগুলোও কি একই জিনিস? একদম, ওগুলোই তার বীজপত্র। তাহলে দেখুন, পার্থক্যটা শুরু হচ্ছে একদম জন্ম মুহূর্ত থেকে। বীজের ভেতরের এই পার্থক্যটা তো গেল অঙ্কুরোদ্গমের সময়কার কথা। কিন্তু গাছটা যখন বড় হয়ে যায়, তখন তো আর বীজ দেখা যায় না। তখন কি গাছের মূল দেখে কিছু বোঝার উপায় আছে? খুব ভালো প্রশ্ন। গাছ বড় হওয়ার পর তার ভিত্তি হল মূল। আর এখানেও এই দুই দলের মধ্যে আকাশ পাতাল তফাত। এক বীজপত্রী উদ্ভিদের মূল হল গুচ্ছমূল। গুচ্ছমূল। হ্যাঁ, এদের কোনো প্রধান বা মোটা মূল থাকে না, বরং কাণ্ডের গোড়া থেকে প্রায় একই রকম সরু সুতার মতো অনেক মূল একসাথে একগুচ্ছ আকারে বেরোয়। যেমন ধান গাছ বা দুর্বা ঘাস মাটি থেকে তুললে দেখা যায়, তাই না? এক গাদা সরু সরু মূলের একটা ঝাড়। ঠিক ধরেছেন। পেঁয়াজ বা রসুনের নিচের দিকেও এমন গুচ্ছমূল দেখা যায়। এই মূলগুলো মাটির খুব গভীরে যায় না, বরং ওপরের স্তরে ছড়িয়ে থেকে দ্রুত পানি আর পুষ্টি শোষণ করে। আর মাটিকে আঁকড়ে ধরে রেখে ভূমিক্ষয় রোধ করতেও সাহায্য করে। একদম। অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের থাকে প্রধান মূলতন্ত্র। প্রধান মূলতন্ত্র এক্ষেত্রে একটি মোটা শক্তিশালী প্রধান মূল গাছের ঠিক নিচ থেকে সোজা মাটির গভীরে প্রবেশ করে। একে বলে স্থানিক মূল। সেই প্রধান মূল থেকে পরে শাখা প্রশাখা বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। আম, জাম বা সর্ষে গাছের মূল এর চমৎকার উদাহরণ। তার মানে বড় বড় গাছগুলোকে যে মূল শক্তভাবে মাটিতে আটকে রাখে এবং ঝড়েও পড়তে দেয় না, সেটা এই প্রধান মূল। ঠিক তাই। এই প্রধান মূল শুধু গাছকে ঝড়ে পড়া থেকে বাঁচায় না, এটা তাকে মাটির অনেক গভীর থেকে পানি আর পুষ্টি সংগ্রহ করার সুযোগ দেয়। এ কারণেই দেখবেন পৃথিবীর প্রায় সব বড় দীর্ঘজীবী গাছই দ্বিবীজপত্রী। তাদের টিকে থাকার মূল ভিত্তিই হল এই শক্তিশালী মূলতন্ত্র। এটা তাদের ভিন্ন এক টিকে থাকার কৌশল। শক্তিশালী মূলের কথা যখন এলো, তার মানে তো গাছটাকে বেশ বড়সড় হতে হবে, আর তার জন্য তো মজবুত কাণ্ডও দরকার, তাই না? কাণ্ডের ক্ষেত্রে পার্থক্যটা কেমন? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। মূলের গঠনের সাথে কাণ্ডের গঠনের একটা গভীর সম্পর্ক আছে।
একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে সাধারণত শাখা প্রশাখা থাকে না, যেমন বাঁশ, আখ বা নারকেল গাছের কথা ভাবুন। এদের কাণ্ড লম্বাটে হয় এবং তাতে পর্ব বা গিঁটগুলো খুব স্পষ্ট বোঝা যায়। আর এদের কাণ্ডের ভেতরের গঠন? সোর্সে ভ্যাসকুলার বান্ডেল বা পরিবহন কলার কথা বলা আছে, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই, ভাস্কুলার বান্ডেল হল গাছের রক্তনালীর মতো জাইলেম ও ফ্লোয়েম কলার গুচ্ছ, যা দিয়ে পানি আর খাবার গাছের বিভিন্ন অংশে যায়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যদি আড়াআড়িভাবে কাটা হয়, তাহলে দেখা যাবে এই ভাস্কুলার বান্ডেলগুলো কোনো নির্দিষ্ট নিয়মের সাজানো নেই, বরং পুরো কাণ্ড জুড়ে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আচ্ছা, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত বেশ মোটা, শক্ত এবং শাখা প্রশাখাযুক্ত হয়। যেমন একটা আম বা বটগাছের কথা ভাবলেই ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। আর এদের কাণ্ডের ভেতরে ভাস্কুলার বান্ডেলগুলো খুব সুশৃঙ্খলভাবে একটি বৃত্ত বা বলয়ের আকারে সাজানো থাকে। এই সাজানো থাকার কি কোনো বিশেষ সুবিধা আছে? একটা অসাধারণ সুবিধা আছে। এই বলয়ের মতো সাজানো থাকার কারণে এরা প্রতি বছর বাইরের দিকে নতুন কলা যোগ করে কাণ্ডকে মোটা করতে পারে, যা থেকেই গাছের বর্ষবলয় বা অ্যানুয়াল রিং তৈরি হয়। ও, যে রিং দেখে গাছের বয়স বলা যায়? হ্যাঁ, আমরা গাছের গুড়ি দেখে যে তার বয়স বলতে পারি, সেটা এই কারণেই সম্ভব। একবীজপত্রীর কলাগুচ্ছগুলো ছড়ানো ছিটানো থাকায় তাদের পক্ষে এভাবে সুশৃঙ্খলভাবে মোটা হওয়া সম্ভব নয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হুম কলা গাছ তো একবীজপত্রী, হুম এর পাতায় সমান্তরাল শিরাও দেখা যায়, কিন্তু গাছটা তো বেশ বড় আর মোটা হয়। তাহলে এর কাণ্ড কি বাঁশ বা আখের মতো দুর্বল? খুব ভালো একটা প্রশ্ন। এটা একটা সাধারণ ভুল ধারণা। আমরা যেটাকে কলা গাছের কাণ্ড বলি, সেটা আসলে সত্যিকারের কাণ্ড নয়। নয়? তাহলে ওটা কি? ওটা হলো অনেকগুলো পাতার খোল বা বৃন্ত একসাথে ঘনিষ্ঠভাবে পেঁচিয়ে তৈরি হওয়া একটি গঠন। একে বলা হয় সিউডোস্টেম বা নকল কাণ্ড। আসল কাণ্ডটা থাকে মাটির নিচে। তাই কলাগাছ মোটা হলেও এর গঠন কিন্তু দ্বিবীজপত্রী গাছের মতো কাঠের নয়। বাহ, এটা তো দারুণ একটা তথ্য। তাহলে মূল বা কাণ্ডের ভেতরের গঠন তো সবসময় দেখা সম্ভব না। আমাদের মতো সাধারণ মানুষের জন্য গাছ চেনা সবচেয়ে সহজ উপায় কি হতে পারে? আমার তো মনে হয় পাতা। একদম ঠিক। পাতা দেখেই সিংহভাগ ক্ষেত্রে এই দুই দলকে আলাদা করা যায়। আর পার্থক্যটা লুকিয়ে আছে পাতার শিরাবিন্যাসে, অর্থাৎ শিরার নকশায়। শিরাবিন্যাস? হ্যাঁ, একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হয় সমান্তরাল। মানে পাতার গোড়া থেকে শিরাগুলো একে অপরের সমান্তরালে পাতার ডগা পর্যন্ত লম্বাভাবে বিস্তৃত থাকে। হ্যাঁ, আর এই সমান্তরাল শিরার কারণেই হয়তো পাতাগুলো খুব সহজে লম্বালম্বিভাবে ছিঁড়ে যায়, তাই না? যেমনটা আমরা কলাপাতা বা তালপাতার ক্ষেত্রে দেখি। আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। ধান, গম, ভুট্টা, নারকেল সবার পাতাতেই এই বৈশিষ্ট্য স্পষ্ট। অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হয় জালিকাকার, অর্থাৎ জালের মতো ছড়ানো। জালের মতো? পাতায় একটি মোটা প্রধান শিরা থাকে এবং তা থেকে অসংখ্য শাখা শিরা বেরিয়ে পুরো পাতায় একটি জালের মতো নকশা তৈরি করে। পরের বার পার্কে বা রাস্তায় হাঁটার সময় মাটি থেকে একটা শুকনো আম বা বটপাতা তুলে আলোর দিকে ধরে দেখবেন জালের মতো শিরাগুলো স্পষ্ট ফুটে উঠবে। এটা দ্বিবীজপত্রী চেনার সবচেয়ে সহজ পরীক্ষা। তাহলে তো ব্যাপারটা খুবই সহজ হয়ে গেল। শুধু পাতাটা হাতে নিলেই একটা বড় সূত্র পাওয়া যাচ্ছে। আচ্ছা, পাতা তো গেল, এরপর বাকি রইল ফুল। ফুলের মধ্যেও কি এমন কোনো নিয়মকানুন আছে? অবশ্যই আছে। ফুলের গঠন উদ্ভিদ শ্রেণীবিন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। একবীজপত্রী উদ্ভিদের ফুল হয় ত্রিবৃত্তক বা ট্রাইমেরাস। ত্রিবৃত্তক? এর মানে কি? এর মানে হল ফুলের পাপড়ি, বৃত্তাংশ বা অন্যান্য অংশ তিনটি বা তিনের গুণিতক, যেমন ৩, ৬, ৯ এই সংখ্যায় থাকে। যেমন একটি ফুলে ৩টি বা ৬টি পাপড়ি থাকবে। পেঁয়াজের ফুল বা বিভিন্ন ধরনের অর্কিড এর ভালো উদাহরণ। আচ্ছা, পাপড়ির সংখ্যা ৩ বা ৬, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে? দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুল হয় চতুর্বৃত্তক মানে টেট্রামেরাস, অথবা পঞ্চবৃত্তক মানে পেন্টামেরাস। অর্থাৎ ফুলের অংশগুলো ৪টি বা ৫টির গুণিতক সংখ্যায় সাজানো থাকে। যেমন সর্ষে ফুলে ৪টি হলুদ পাপড়ি থাকে। ঠিক। আর আমাদের চারপাশে দেখা জবা, নয়নতারা, গোলাপ বা শিম ফুলে 5টি পাপড়ি দেখা যায়। বাহ,
তাহলে তো ফুলের পাপড়ি গুনেও গাছ চেনা সম্ভব। এটা তো একটা দারুণ খেলা হতে পারে। চলুন একবার সোর্সের উদাহরণগুলো মিলিয়ে দেখা যাক। একবীজপত্রীর তালিকায় আছে ধান, গম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন। এদের সবার কথাই যদি ভাবি, পাতাগুলো লম্বাটে, শিরা সমান্তরাল, মূল গুচ্ছমূল সব মিলে যাচ্ছে। ঠিক তাই। অন্যদিকে দ্বিবীজপত্রীর উদাহরণে আছে আম, কাঁঠাল, সর্ষে, ছোলা, মটর, শিম। এদের প্রত্যেকের পাতার শিরা জালের মতো। আম বা কাঁঠালের বিশাল শাখা প্রশাখাযুক্ত গাছ আমরা দেখেছি, সর্ষে গাছে 4টে পাপড়ির হলুদ ফুল হয়। আর মটর বা শিম গাছের চারা বেরোয় দুটো পাতা নিয়ে। এখানেও সবকিছু একদম খাপে খাপ মিলে যাচ্ছে। একদম। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায় তা হলো, পরের বার কোনো অচেনা গাছ দেখলে আমরা কয়েকটি গোয়েন্দার মতো ক্লু খুঁজব। প্রথমত, পাতাটা হাতে নিয়ে দেখব এর শিরাগুলো জালের মতো নাকি সমান্তরাল। দ্বিতীয়ত, যদি ফুল ফুটে থাকে তাহলে তার পাপড়িগুলো গুনে দেখব সেগুলো কি 3-এর গুণিতক নাকি 4 বা 5-এর গুণিতক। আর এই সহজ পর্যবেক্ষণগুলোই আমাদের বলে দেবে গাছটি কোন দলের সদস্য। বিষয়টা ঠিক সেরকমই। এই কয়েকটি বৈশিষ্ট্য মাথায় রাখলেই যে কেউ খুব সহজে উদ্ভিদ জগতের এই দুটি প্রধান দলকে আলাদা করতে পারবে।